প্রিয় ভাইয়া ও আপুরা, আমরা আজকে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটির চতুর্থ এবং সর্বশেষ অংশ তাপ রসায়ন নিয়ে আলোচনা করব। তো চলো, আমি তোমাদের সাথে রয়েছে আশিকশা, শুরু করা যাক। তাপ রসায়নের প্রথম টপিকটা হচ্ছে বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ বলতে আমরা বুঝি যে স্থির চাপে সমতাকৃত কোনো রাসায়নিক সমীকরণে প্রদর্শিত সম্পূর্ণ বিক্রিয়ক উপাদানকে যদি আমি উৎপাদে পরিণত করি, তাহলে আমার তাপশক্তির যে পরিবর্তন ঘটে তাকে বিক্রিয়া তাপ বলে। অর্থাৎ যে কোনো সমতাকৃত বিক্রিয়ায় আমি যে ডেল এইচটা দেখে আসি সেটাই হচ্ছে আমার বিক্রিয়া তাপ। উদাহরণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন গ্যাস হাফ অণু অক্সিজেন মিলে পানি উৎপন্ন করে, এবং ভৌত অবস্থাটা অবশ্যই লক্ষ্য করব যে পানিটা হচ্ছে এখানে লিকুইড তরল, এবং এখানে ডেল এইচের মানটা হচ্ছে -286 কিলোজুল পার মোল। তাহলে এই -286 কিলোজুল পার মোল হচ্ছে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ। এখন এই বিক্রিয়া তাপ কিছু বিষয়ের উপর নির্ভর করে, আমরা একটু বিষয়গুলো খেয়াল করি। প্রথমে বিক্রিয়কের প্রকৃতি। আমি যদি অক্সিজেনের সাহায্যে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই তাহলে পানি উৎপন্ন হচ্ছে, এবং সেক্ষেত্রে তাপটা হচ্ছে -286 কিলোজুল পার মোল। আমি যদি এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের পরিবর্তে কার্বনকে নিতাম তাহলে উৎপন্ন হতো কার্বন ডাই অক্সাইড, এবং এখানে তাপটা আর -286 হতো না, -393 বা 395 হতো। তাহলে বিক্রিয়কের প্রকৃতির উপরে আমার বিক্রিয়া তাপটা ভিন্ন ভিন্ন আসবে। 2 নম্বরে পরিমাণ। এখন এখানে আমি 1 মোল হাইড্রোজেন নিয়ে কাজ করে যে বিক্রিয়া তাপ পেয়েছি, 2 মোল হাইড্রোজেন নিয়ে কাজ করলে কি আমার বিক্রিয়া তাপটা দ্বিগুণ হয়ে যেত। অর্থাৎ পরিমাণও আমার বিক্রিয়া তাপকে প্রভাবিত করে। 3 নম্বরে আসছে ভৌত অবস্থা। উপরে যে বিক্রিয়াটা রয়েছে সেটাকে আমি যদি উল্লেখ করি যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতিতে পানি উৎপন্ন হলো এবং পানিটা হচ্ছে তরল, এখানে আমার তাপ লাগছে বা তাপ উৎপন্ন হচ্ছে -286 কিলোজুল। কিন্তু হাইড্রোজেন আর পানির মিশ্রণে যদি আমি বাষ্প উৎপন্ন করতাম মানে H2O গ্যাস, সেক্ষেত্রে আমার তাপটা -241 কিলোজুল পার মোল। অর্থাৎ কিছু পরিমাণ তাপশক্তি আমার শোষণ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে পানিকে যদি আমি উত্তপ্ত করি কিছু পরিমাণ হিট বা কিছু পরিমাণ তাপ সে অ্যাবজর্ভ করে নেবে, এজন্য আমার এখানে ভ্যালুটা কমে যাচ্ছে। 4 নম্বর নির্ভরশীলতা হচ্ছে বহুরূপতা। যেমন আমরা কার্বনের ক্ষেত্রে তার 2টি বহুরূপতা দেখতে পাই, একটি হচ্ছে গ্রাফাইট, একটি হচ্ছে ডায়মন্ড, এবং দুজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তাপ চলে আসে বিক্রিয়া একই হওয়ার কারণে। অর্থাৎ কোনো একটা কার্বন এখানে ডায়মন্ড হিসেবে কাজ করছে, কোনো একটি কার্বন এখানে গ্রাফাইট হিসেবে কাজ করছে, এবং এক ক্ষেত্রে আমার ভ্যালুটা হচ্ছে -393, আরেক ক্ষেত্রে -395। এরপরে আমরা চলে আসছি গঠন বা সংগঠন তাপ। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে ম্যাথে খুব ভালোভাবেই কাজে লাগে। গঠন তাপের বা সংগঠন তাপের সংজ্ঞাটা হচ্ছে স্থির চাপে 1 মোল কোনো যৌগকে তার উপাদান মৌল হতে প্রস্তুত করতে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেটি হচ্ছে গঠন বা সংগঠন তাপ। এখন আমি যদি বলি এখানে পানির সংগঠন তাপ নির্ণয় করতে চাই, 1 মোল পানিকে তার উপাদান মৌল হতে তৈরি করতে হবে। একটু পানির দিকে তাকালে আমরা বুঝবো পানি তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে তার উপাদান মৌলটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস। যেহেতু আমাকে 1 মোল পানি বানাতে বলেছে, তাহলে আমার হাইড্রোজেন লাগছে 1 অণু এবং অক্সিজেন গ্যাস লাগছে হাফ অণু। এর বেশি কিন্তু নেওয়া যাবে না, কারণ আমাকে 1 মোলই বানাতে হবে। এবং এই 1 মোল বানাতে আমার তাপশক্তি লাগছে -286 কিলোজুল পার মোল। এখন পানি কিন্তু আরও অনেকভাবে বানানো যায়, যেমন দহন বিক্রিয়ায় আমরা পানি এবং কার্বন ডাইঅক্সাইড পাই, অথবা প্রশমন বিক্রিয়ায় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন মিলে আমাদের পানি উৎপন্ন করে। সেগুলোর তাপটা কি দহন তাপ হবে? না, সেগুলোর তাপটা দহন তাপ হবে না, সংগঠন তাপ হবে না। সংগঠন তাপ হবে তখনই যখন আমার কোনো একটি যৌগ তার উপাদান মৌল হতে প্রস্তুত করা যাবে, কোনো আয়ন থেকে নয় বা অন্য কোনো বিক্রিয়া থেকে নয়। যেমন পরবর্তী বিক্রিয়াটাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে কার্বন ডাই অক্সাইড 1 মোল কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করা হয়েছে 1 মোল কার্বন এবং 1 মোল অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে, অর্থাৎ তার উপাদান মৌলের সমন্বয়ে গঠিত করা হয়েছে। এক্ষেত্রে যে তাপটা উৎপন্ন হচ্ছে -393 কিলোজুল পার মোল, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য তার গঠন তাপ। এখন কার্বন ডাই অক্সাইডকে আমি কিন্তু যে কোনো দহন বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে পারি, কিন্তু সেখানে কার্বন ডাই অক্সাইড কিন্তু তার উপাদান মৌল হতে তৈরি হয় না। তো তাহলে তাকে আমরা গঠন বা সংগঠন তাপ বলতে পারবো না।
এবং এখানে দেখতে পাচ্ছি মিথেন। মিথেন প্রস্তুতির জন্য তার উপাদান মৌলকে কার্বন এবং হাইড্রোজেন গ্যাস হতে হবে। হ্যাঁ, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি কার্বন এবং 2 অণু হাইড্রোজেন গ্যাসের সমন্বয়ে যখন মিথেন উৎপন্ন হচ্ছে তার গঠন তাপটা -75 কিলোজুল পার মোল। তাহলে আমরা ফাইনালি যেই জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে কোনো একটা যৌগকে তার উপাদান মৌল হতে তৈরি করতে যে পরিমাণ তাপশক্তিটা উৎপন্ন হচ্ছে সেটাই তার গঠন বা সংগঠন তাপ। একটি কথা বিশেষভাবে মনে রাখবো, যে কোনো মৌলের গঠন তাপ 0। যেমন আমাকে যদি বলে অক্সিজেনের গঠন তাপ কত, আমরা বলবো 0। এরপরে চলে আসছি দহন তাপে। দহন তাপ আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছিলাম যে স্থির চাপে 1 মোল কোনো পদার্থকে যথেষ্ট পরিমাণ অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকেই দহন তাপ বলে। যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পারি এখানে মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়েছে এবং তারা কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, আর এখানে যে তাপটা উৎপন্ন হয় সেটা হচ্ছে -891 কিলোজুল পার মোল। এখানে একটু খেয়াল করলে আমরা দেখব যে মিথেন এখানে 1 মোলই নেওয়া হয়েছে। যে পদার্থের দহন তাপ বের করতে চাই তার 1 মোল নিয়েই শুধুমাত্র কাজ করতে হবে। সেখানে অক্সিজেন কতটুকু লাগছে এটি বিবেচ্য বিষয় না। অক্সিজেন 1 মোলও লাগতে পারে, হাফ মোলও লাগতে পারে, আবার 2 মোল 3 মোল 4 মোলও লাগতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা শর্টকাট শিখবো। শর্টকাটটা হচ্ছে যে এরকম যখন হাইড্রোকার্বন নিয়ে আমরা কাজ করব, হাইড্রোকার্বনের ক্ষেত্রে তাকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই সর্বদাই কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। কিন্তু যখন বড় হাইড্রোকার্বন চলে আসবে সেক্ষেত্রে আমার মোল সংখ্যা অর্থাৎ সমতাকরণটা করতে যাতে টাইম বেশি না লাগে এজন্য আমরা একটা শর্টকাট শিখবো। শর্টকাটটা কি? আমরা জানি যে এখানে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে, আমরা শুরুতে সেগুলো লিখে ফেলবো। এরপরে সমতা করার সময় খেয়াল করব যে এই হাইড্রোকার্বনটাতে কার্বন কতটি রয়েছে। কার্বন সংখ্যার সমসংখ্যক কার্বন ডাই অক্সাইড এখানে সৃষ্টি হবে। তার মানে মিথেনে কার্বন 1টা, কার্বন ডাই অক্সাইডও সৃষ্টি হচ্ছে 1টা। এরপরে খেয়াল করব হাইড্রোজেনের দিকে। ওই হাইড্রোকার্বনটিতে হাইড্রোজেন কতটি? 4টি। 4-এর অর্ধেক সংখ্যক অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর অর্ধেক সংখ্যক পানির অণু সৃষ্টি হবে। তার মানে 4-এর অর্ধেক 2 অণু পানি। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি সমতা হলো। কিন্তু বাম পাশে অক্সিজেনটা কিভাবে সমতা করব? এখানে অক্সিজেন কটি? 2টি, আর এখানেও অক্সিজেন 2টি, তার মানে 4টি অক্সিজেন। তাহলে এখানে সামনে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে এটা সমতা হয়ে যায়। তাহলে এই শর্টকাটটা আমরা একটু মনে রাখার জন্য লিখে ফেলি। যতটি কার্বন ততটি কার্বন ডাই অক্সাইড এবং যতটি হাইড্রোজেন তার অর্ধেক পানি। যেমন এই হাইড্রোকার্বনটার ক্ষেত্রে এখানে কার্বন রয়েছে 6টি, তার মানে 6টি কার্বন ডাই অক্সাইড। হাইড্রোজেন রয়েছে 6টি, তার মানে তার অর্ধেক 3টি পানির অণু। এরপরে অক্সিজেন সমতা করব। এখানে 6 দুগুণে 12টি অক্সিজেন, এখানে 3টি অর্থাৎ 15টি অক্সিজেন পরমাণু। আর এখানে অক্সিজেনটা তো অণু হিসাবে আছে, তার মানে 15/2 যদি আমি দেই তাহলেই এখানে 15টা অক্সিজেন পরমাণু ইন্ডিকেট করছে। অনুরূপভাবে এখানেও C8H18 ক্ষেত্রে একইভাবে আমি সমতাটা করব। এখানে কার্বন 8টা হওয়ার কারণে 8টি কার্বন ডাই অক্সাইড, 18টা হাইড্রোজেন হওয়ার কারণে 9টা পানির অণু। তাহলে 8 দুগুণে 16টি অক্সিজেন পরমাণু, আর এখানে 9টি, তার মানে 25টি অক্সিজেন পরমাণু। তাহলে এই পাশে কত দিতে হবে? 25/2। অনুরূপভাবে এখানে খেয়াল করে দেখি আমরা যে ইথানোয়িক অ্যাসিড, একে যখন পোড়াচ্ছি আমি একই রকম কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। এখানে যেহেতু 1-2টা কার্বন রয়েছে, 2টি কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন 3 + 1 4টি, তার মানে এখানে 2 অণু পানি হচ্ছে। এবার অক্সিজেনের সমতা যখন করব 2 দুগুণে 4 আর এদিকে 2, 6টি অক্সিজেন। এখন এখানে আমরা ভুল করে 3 দিয়ে দিব, এটা যাতে না করি, কারণ এখানে অলরেডি কিন্তু 2টা অক্সিজেন আছে। তার মানে এদিকে 6টা ছিল, এদিকে 2টা অলরেডি আছে, তার মানে সমতা করতে এখানে 4টা হলেই হবে। তার মানে 2 দিয়ে অক্সিজেনের অণুটাকে গুণ করে দেব। এরপরে আমরা বিয়োজন তাপের সংজ্ঞাটা একটু দেখে নেই। স্থির চাপে 1 মোল কোনো যৌগকে উপাদান মৌলে বিশ্লিষ্ট করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে বিয়োজন তাপ বলে। যেমন কার্বন ডাই অক্সাইড 1 মোলকে আমি যদি বিশ্লিষ্ট করি তার উপাদান মৌলে কার্বন এবং অক্সিজেন গ্যাস সৃষ্টি হবে, এবং সেক্ষেত্রে আমার যেই তাপটা সেটা হচ্ছে, এখানে একটু আমরা কারেকশন করে নেব, এখানে 393। এরপরে আমরা বিয়োজন তাপকে ΔHD দিয়ে প্রকাশ করি। পরমাণুকরণ তাপ, অণু হতে পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে পরমাণুকরণ তাপ বলে। যেমন এখানে ক্লোরিন অণুকে ক্লোরিন পরমাণুতে পরিণত করা হয়েছে এবং তাপ এখানে শোষিত হচ্ছে 121 কিলোজুল। দ্রবণ তাপ,
স্থির চাপে 1 মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন ঘটে তাকে দ্রবণ তাপ বলে। যে কোনো দ্রবণ তাপে তাপের শোষণ এবং তাপের উদ্গীরণ দুটোই হতে পারে। যেমন আমরা অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় করেছি ইন্টারমিডিয়েটের প্র্যাকটিক্যালে, তো আমরা খেয়াল করবো এই জিনিসটা এখানে। তাহলে আমরা সংজ্ঞাগুলো শিখে নিলাম, বিভিন্ন ধরনের তাপ, যেমন দ্রবণ তাপ, পরমাণুকরণ তাপ, বিয়োজন তাপ, এসব। আমরা প্রশমন তাপের সংজ্ঞাটা জানি, সেটি আমি আলাদা করে আর ব্যাখ্যা করছি না। প্রশমন তাপের ক্ষেত্রে আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকেই আমরা প্রশমন তাপ বলি। তাহলে প্রশমন তাপের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে মৃদু অ্যাসিড বা তীব্র অ্যাসিড বা মৃদু ক্ষার, তীব্র ক্ষার, এদের মধ্যে আমাদের ΔH-এর যে পরিবর্তনটা সেটা। এবার আমি একটু পেছনে চলে যাচ্ছি, পেছনে চলে গিয়ে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যখন গঠন তাপ শিখে এসেছিলাম, গঠন তাপের ক্ষেত্রে একটু খেয়াল করব যে পানির জন্য তার গঠন তাপটা ছিল -286 কিলোজুল পার মোল। ঠিক গঠন তাপের পরের পেজেই আমরা দহন তাপের সংজ্ঞা পড়েছিলাম। দহন তাপের সংজ্ঞা কী ছিল? কোনো একটি পদার্থের 1 মোলকে সম্পূর্ণরূপে অক্সিজেন দ্বারা পোড়ালে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে দহন তাপ বলে। একটু খেয়াল করে দেখি তো, হাইড্রোজেন গ্যাসের 1 মোলকে আমি যখন প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন দ্বারা পোড়ানোর পরে পানি উৎপন্ন হয়, তার মানে এখানে যে তাপটা উৎপন্ন হচ্ছে এটা একই সাথে পানির জন্য গঠন তাপ এবং হাইড্রোজেনের জন্য কিন্তু দহন তাপ। আবার পরবর্তী বিক্রিয়াটাও যদি খেয়াল করি যে কার্বন ডাই অক্সাইডের জন্য এটা কিন্তু একটা গঠন তাপ, কারণ কার্বন ডাই অক্সাইড তার উপাদান মৌল বা পরমাণু হতে সৃষ্টি হচ্ছে। আবার যদি আমি শুধু কার্বনের জন্য চিন্তা করি, 1 মোল কার্বন প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন দ্বারা পোড়ানোর পরে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হলো, তার মানে এটা কার্বনের জন্য কি দহন তাপ। তাহলে এই ধরনের জিনিসটা আমরা খুব বিশেষভাবে খেয়াল করব যে আমরা একই বিক্রিয়ায় কোনো একটি যৌগের জন্য গঠন তাপ পেতে পারি, আবার কোনো একটি মৌল বা যৌগের জন্য দহন তাপও পেতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা হ্যাসের সূত্র এবং ল্যাভোইসিয়া ল্যাপ্লাসের সূত্র এবং সেই রিলেটেড ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।